হ্যাঁ, কি প্রশ্ন ছিল বলেন না, তাড়াতাড়ি বলেন, আমরা ক্লাস হ্যাঁ, শুরু ওই করবো। সেলস কন্ট্রাক্টটা আপনি বললেন যে দুইজনের স্বাক্ষর করে ব্যাংকে জমা দিতে হয়। হুম, এখন আমি যেটা দেখতেছি যে ওই আমাদের প্রতিষ্ঠানে সেলস কন্ট্রাক্ট করে না, ওই বায়ার পিও দেয়, তার স্বাক্ষর থাকে ওইখানে, যে ইয়াটা থাকে ওটাই আমরা বাংলাদেশ ব্যাংকের ড্যাশবোর্ডে ওটা দিয়েই অ্যাকাউন্ট, মানে ড্যাশবোর্ডে ইয়া দিয়ে আপডেট করি। তারপর ওটার উপর বেসিস করে মানে সবগুলো কাজ এভাবেই সম্পাদন করতেছি আর কি। হুম। তো মানে আপনার এখন কি প্রশ্নটা কি, ওটা বলেন না। মানে সেলস কন্ট্রাক্টটা কি করা বাধ্যতামূলক নাকি না করলেও চলে? বাধ্যতামূলক তো কেউ বলে নাই, এটা হচ্ছে টার্মস। মানে আপনি চাইলে সেলস কন্ট্রাক্ট করতে পারেন, চাইলে এলসিও করতে পারেন, চাইলে টিডিও করতে পারেন, চাইলে কিছু না করেও আপনি ইলিগাল ভাবে মাল মানে টাকা আদান প্রদান করতে পারবেন। এটা হচ্ছে আপনার ইচ্ছে। মূলত বায়ারের সাথে আপনার সাথে যে কমিউনিকেশন বা বায়ারের সাথে আপনার সাথে যে নেগোসিয়েশন, ওটা হচ্ছে মেন। এগুলো হচ্ছে ডকুমেন্টেশন। সেলস কন্ট্রাক্ট ওয়ান কাইন্ডস অফ ডকুমেন্টেশন ফর এক্সপোর্ট, ঠিক আছে? যেটা অ্যাজ পার গভর্নমেন্ট রুলস এর মধ্যে পড়ে, অ্যাজ পার এক্সপোর্ট রুলস এর মধ্যে পড়ে। এখন এটা যদি আপনি ফলো করেন করবেন, না করলে তো আপনাকে কেউ জোর জবরদস্তি করাতে পারবে না। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ। ধন্যবাদ। আপনার ফ্যাক্টরিতে করে বা করে না, ওইটা হচ্ছে যে ধরেন মানে যার যার পার্সোনাল বিষয় আর কি। হ্যাঁ, কিন্তু আমরা জানবো যে, আমরা শিখবো যে কোনটা আমরা করতে হবে, কোনটা করলে কিভাবে করব, কোনটা করার প্রসেস কিরকম, আমরা ওইভাবে শিখবো, তাইলে আমাদের জন্য সুবিধা হবে আর কি। এরপর আমরা যেখানেই ওইটা অ্যাপ্লাই করতে যাব, ওখানে যদি এটা দিয়ে কাজ করে ভালো, আমরা জানি, না করলেও সমস্যা নাই, কিন্তু জেনে রাখাটা ভালো আর কি। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, আমরা লাস্ট ক্লাস করছিলাম কি তাইলে সেলস কন্টাক্ট, এলসি নিয়ে আজকে কথা বলবো বলছিলাম। আমি এলসির কপি পাঠিয়েছিলাম মনে হয় আপনাদের লাস্ট ক্লাসের মধ্যে, না? জি, আসসালামু আলাইকুম ভাইয়া। জি। জি ভাইয়া, ওই যে আমি একটা কোশ্চেন করেছিলাম যে সুইফট কোডের বিষয়টা যদি একটু ভাইয়া বলতেন আর কি ক্লাস ও শুরুর আচ্ছা আগে। আচ্ছা 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 ভাই, সরি, আমি ওই গ্রুপে দিছিলেন মনে হয়, নাকি আমাকে পার্সোনাল দিছিলেন? হুম, জি, সমস্যা নেই ভাইয়া, যদি একটু আমাকে কাইন্ডলি একটু রিমাইন্ড। গ্রুপে দিছিলেন না পার্সোনাল দিছিলেন? জি জি, গ্রুপে গ্রুপে ও গ্রুপে আচ্ছা আচ্ছা, দিয়েছিলাম। সরি সরি। আসলে আমি ইয়া করতে পারি নাই, মানে হয়তো মিস করছি যে কোনো সমস্যা নেই, কারণে। সমস্যা আমি নেই, একটু আপনার আপনার মেসেজটা একটু দেখতেছি, একটু ওয়েট করেন। কখন জি দিছিলেন? ভাইয়া, গতকাল রাত 12টায়। গতকাল রাতে? জি গতকাল রাতে, গতকাল রাতে, জি জি জি, পাইছি। আচ্ছা, এখানে লিখছেন যে জি। আপনি 12 নম্বর এন্ড 13 নম্বরের সুইফট কোড কিভাবে লিখবো, বা সুইফট কোড 12 13 নম্বর। 12 13 নম্বর মানে কি এলসি? সেলস কন্ট্রাক্টের ভাইয়া, সেলস কন্ট্রাক্টের। আচ্ছা আচ্ছা, সরি, সেলস কন্ট্রাক্ট। সেলস সেলস কন্ট্রাক্টে আপনার সুইফট কোড আছে। এই সুইফট কোডের আসলে কাজটা কি, বা এটা আমরা কিভাবে এই সুইফট কোডটা আচ্ছা আচ্ছা, আপনার আমি বলতেছি বলতেছি। ব্যাংক থেকে পাবো, বা এটার কাজটা কি, বা এটাকে দিয়ে আমি কিভাবে এলসি বা সেলস কন্ট্রাক্টে কাজ করবো, কাইন্ডলি যদি একটু বলতেন আচ্ছা, প্লিজ। এই 12 নম্বরটা এইটা না? জি জি জি, আচ্ছা 12 আচ্ছা, নাম্বার এবং তেরো এটা নম্বর হচ্ছে যে দুটো জায়গায় আছে। প্রত্যেকটা জি ব্যাংকের সুইফট সুইফট নাম্বার থাকে, ঠিক আছে? মানে জি আপনার ভাই। ব্যাংকেও সুইফট নাম্বার আছে, মানে আপনার ধরেন বাংলাদেশ ব্যাংকের, সরি, আপনার ধরেন জনতা ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, বা ইবিএল আছে, বা ব্যাংক এশিয়া আছে, হ্যাঁ? ওই ব্যাংকের আপনার একটা জি সুইফট কোড থাকবে, রাউটিং নাম্বার জি থাকবে, ঠিক আছে না? এটাই। তারপর একটা কোয়েশ্চেন করছে যে, মিউট করেন, একটা কোয়েশ্চেন করছে যে 13 নম্বর, এটা হচ্ছে যে নাম্বারে সুইফট কোড কিভাবে লিখবো, 13 নম্বর সুইফট কোড। এগুলো সব একই, ওই যে ব্যাংক সে ব্যাংকের সুইফট কোড আর কি। বুঝতে পারছেন? সুইফট কোডটা কি আমি ভাইয়া, সুইফট কোডটা কি আমি যেই ব্যাংকের মাধ্যমে আমি করব, সেই ব্যাংকের কাছ থেকে কি আমি ওনাদের কোডটা চেয়ে নিব, এরকম কিছু জি 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 জি। আমার এলসি তে হ্যাঁ, ব্যবহার করার জন্য, আর এটা সেলস একদম কন্ট্রাক্টে ইজি। ব্যবহার করার জন্য? হ্যাঁ, এটা একদম ইজি, আমি আপনাকে বলি। আপনার মানে সুইফট কোডটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে, আমি বুঝতে পারছি।
সাপোজ আপনি জি জি ধরেন ব্যাংক এশিয়া, হ্যাঁ, ব্যাংক এশিয়া আগ্রাবাদ ব্রাঞ্চ, আগ্রাবাদ ব্রাঞ্চ জি বের জি করলেন, হ্যাঁ, আগ্রাবাদ ব্রাঞ্চের জি সুইফট কোড যখন লিখবেন, দেখেন আগ্রাবাদ ব্রাঞ্চের সুইফট কোড চলে আসছে। এই দেখেন, ও আচ্ছা আমি আচ্ছা এই তো, জি 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 এই দেখছেন সুইফট কোড জি চলে বিএল বিডিডিডি। জি 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 চলে আসছে ভাই। এটা হচ্ছে সুইফট কোড, বুঝতে পারছেন? এখানে আহামরি কিছু নাই। এই ও আচ্ছা আচ্ছা প্রত্যেকটা ব্যাংকের প্রত্যেকটা শাখার বুঝতে জন্য পারছি, সুইফট কোড আছে। বুঝতে পারছি। আর বায়ারের যে সুইফট কোডটা ওইটাও আমি ওনার কাছ থেকে এটা ওরা দিয়ে কনফার্মেশন দিবে করে নিয়ে আপনাকে। নেবো বা সার্চ ওরা দিলে যখন আপনাকে সার্চ পেমেন্ট দিলে ডিটেলস চলে দিবে, আসে। ওরা যখন পেমেন্ট ডিটেলস দিবে, ব্যাংকের জি জি ডিটেলস দিবে, ওরা সুইফট কোড, রাউটিং নাম্বার সবকিছু দিবে আপনাকে। ও আ- আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে ওকে, থ্যাংক ইউ বুঝছেন বুঝছেন সালাম। তো জিনিসটা? জি 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 ভাই, জি ক্লিয়ার, এখন ক্লিয়ার হয়ে গেছে। থ্যাংক ইউ ভাই। আচ্ছা। আচ্ছা, একজনে মেসেজ দিছে এনেকে সাকিব শেখ সজীব। ভাইয়া আপনি ওই সুইফট কোডে কি বলতে চাচ্ছেন যে? হ্যালো, শেখ সাজিব এটা কে? হ্যালো, শেখ সজীবটা কে? হ্যালো, এখানে মেসেজ দিছে কে? মেসেজ দিছে? আচ্ছা, আপনার মাইক্রোফোন অন হচ্ছে না। আচ্ছা, আপনি যেটা বলতে চাইছেন সুইফট কোড ইন্টারন্যাশনাল হইলে সেটা, সুইফট লোকাল হইলে রাউটিং, এগুলো বলার দরকার নাই তো। ক্লাস তো আপনি করাচ্ছেন না আমি করাচ্ছি, ঠিক আছে? তাইলে আনসারটা আমি দিলে মনে হয় বেটার হয় সবার জন্য। আর যদি আপনি আনসার দিতে চান তাইলে সমস্যা নাই, আপনি ক্লাসটা নেন, আমি সাইলেন্ট থাকবো, ঠিক আছে? আমার থেকে যে জানতে চাইছে আমি তাকে জানাই দিছি, সে বুঝতে পারলে এটা হচ্ছে আমার জন্য বেটার। ধরেন এখন আনসার করতেছে আমাকে, রিপ্লাই দিচ্ছেন আপনি এখানে মেসেজে, তাহলে এই জিনিসটা তো সুন্দর দেখাচ্ছে না ভাইয়া। তাহলে আপনি টিচার হয়ে গেছেন, আমি স্টুডেন্ট হয়ে যাই, আপনার থেকে শিখি তাইলে আমি, কেমন? আচ্ছা ঠিক আছে, এরকম কাজ করবেন না। যদি আপনি আমার থেকেও বেশি জানেন তাইলে যে জিজ্ঞেস করছে তাকে পার্সোনাল মেসেজ দিয়ে জিনিসটা জানিয়ে দিবেন। ওকে, আচ্ছা ঠিক আছে। তাইলে আসেন এলসি, আমরা এলসি নিয়ে কথা বলবো বলছিলাম। স্ক্রিনে স্ক্রিনে এলসিটা দেখা যাচ্ছে ভাইয়া? জি ভাই দেখা যাচ্ছে মাত্র। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমরা এলসি জিনিসটা একটু ভালো করে বুঝি, মনোযোগ দিয়ে দেখেন আপনারা। এখানে অনেকগুলো ডিটেলস আছে, প্রত্যেকটা ডিটেলস প্রয়োজন নাই আমাদের, যেগুলো যেগুলো দরকারি জিনিস, যেগুলো না জানলে হবে না, সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করবো, হ্যাঁ। যেমন এটা হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এলসি, কেমন বুঝলাম? এই দেখেন, এটা সেন্ডার কে, সেন্ডার মানে যে এলসিটা ইস্যু করবে সে হবে কি সেন্ডার। এলসি যারা ইস্যু করবে তারা হচ্ছে সেন্ডার। সেন্ডার ব্যাংক কি? এমটিবি মানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক বাংলাদেশ, ঠিক আছে? এটা কোন জায়গায়? মতিঝিল ঢাকা, এটা ঢাকার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের একটা এলসি ইস্যু করছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে। এটা হচ্ছে যে তাদের কোড, ব্যাংকের কোড। রিসিভার মানে রিসিভার হচ্ছে কোন ব্যাংক এলসিটা রিসিভ করছে, ইস্যু করছে কে, রিসিভ করছে কে। রিসিভার হচ্ছে যে মানে এটা হচ্ছে যে ইম্পোর্টারের ব্যাংক, মানে সেন্ডার হচ্ছে ইম্পোর্টার আর কি, হ্যাঁ। ইম্পোর্টারের ব্যাংকের ডিটেলস, এটা হচ্ছে এক্সপোর্টারের ব্যাংকের ডিটেলস। মানে টাকাটা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে আসবে কোথায়? কমার্শিয়াল ব্যাংক অফ সিলনে আসবে, ঠিক আছে? রিসিভার মানে টাকাটা কে পাবে, পাঠাবে কে উনি, পাবে কে উনি। আমরা এই জিনিসগুলো আগে বুঝিনি, হ্যাঁ। তাহলে পাঠাবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে, কাকে পাঠাবে? কমার্শিয়াল ব্যাংকে। তাহলে সে রিসিভার হচ্ছে যে টাকাটা রিসিভ করবে, সেন্ডার হচ্ছে যে টাকাটা পাঠাবে। আশা করি বুঝতে পারছি।
এরপর আসেন এখানে, এগুলো হচ্ছে, এগুলোকে বলে ক্লস, এলসি ক্লস, LC27। সব সব এলসি তে দেখবেন ক্লস গুলা সেম থাকে, হেডিং গুলা। যেমন সিকোয়েন্স অফ টোটাল, মানে কয়টা, তারপর যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলবো। 20-র মধ্যে দেখা যাচ্ছে ডকুমেন্টের ক্রেডিট নাম্বার, মানে আপনার এলসি নাম্বার কত, এটা হচ্ছে এলসি নাম্বার। এখানে আবার আইডি কোড আছে দেখেন, এই ব্যাংকের আইডি কোড থাকবে, তারপর এলসি মূল নাম্বারটা থাকবে এখানে। এগুলো আলাদা আলাদা সবগুলো মিলাই একটা এলসি নাম্বার হয়। তারপর ডেট অফ ইস্যু, এলসিটা কয় তারিখ ইস্যু করছে, তারপর এটা কনভার্সন, এলসির কনভার্সন, তারপর ডেট অফ এক্সপায়ারি, এলসির এক্সপায়ারি ডেট কখন, অ্যাপ্লিকান্ট ব্যাংক, এই অ্যাপ্লিকান্ট মানে কারা ইস্যু করছে, এই এই এরা ইম্পোর্টার, ফ্যাক্টরির নাম। বেনিফিশিয়ারি মানে যারা এক্সপোর্ট করছে, এক্সপোর্টার হচ্ছে বেনিফিশিয়ারি, এটা হচ্ছে বেনিফিশিয়ারি অ্যাড্রেস। তারপর হচ্ছে কারেন্সি কোড, কত ডলার এলসি। তারপর ভ্যালিডিটি, এটা হচ্ছে থাকবে আপনার এলসি টার্মস গুলো থাকবে আর কি, 120 দিন না 90 দিন নাকি 180 দিন, এটা এখানে থাকবে। তারপর ড্রয়ি মানে কোন ব্যাংক থেকে আপনার পেমেন্টটা ড্র করবে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। পার্সিয়াল শিপমেন্ট, এটা আমরা পড়ছিলাম সেলস কন্ট্রাক্টের মধ্যে, এখানেও দেখেন পার্সিয়াল শিপমেন্ট আছে 43 নম্বর ক্লজে, অ্যালাউ মানে পার্সিয়াল শিপমেন্ট অ্যালাউ করা যাবে। ট্রান্সশিপমেন্ট নট অ্যালাউ। ট্রান্সশিপমেন্ট মানে হচ্ছে আপনার মালটা বাংলাদেশ এই চট্টগ্রাম থেকে ঢাকা গিয়ে আবার আরেকটা গাড়িতে করে সিলেট যাবে, এটাকে বলবে ট্রান্সশিপমেন্ট। ঠিক আছে? আর যে চট্টগ্রাম থেকে ডাইরেক্ট সিলেট যায় ওটা হচ্ছে ডাইরেক্ট শিপমেন্ট। তাহলে এখানে ট্রান্সশিপমেন্ট নট অ্যালাউড মানে হচ্ছে আমার মালটা ডাইরেক্ট এক্সপোর্টারের কাছ থেকে ইম্পোর্টারের কাছে পৌঁছাইতে হবে, মাঝখানে কোনো ব্রেক দেওয়া যাবে না বা মাঝখানে কোনো মানে ট্রানজিট ট্রানজিট করা যাবে না। প্লেস অফ টেকিং চার্জ, এটা সেলার ফ্যাক্টরি কোন জায়গা থেকে মাল তুলবে, এগুলো আমরা বুঝবেন। তারপর প্লেস অফ ফাইনাল ডেস্টিনেশন, কোথায় যাবে বায়ারের ফ্যাক্টরি। লেটেস্ট ডেট অফ শিপমেন্ট, এটা আছে যেগুলো হচ্ছে মেন মেন পয়েন্ট। লেটেস্ট শিপমেন্ট ডেট হচ্ছে আপনার শিপমেন্টের একটা আনুমানিক ডেট, মানে আপনি এলসি ইস্যুর থেকে এলসি এক্সপায়ারের মাঝখানে এমন একটা ডেট দিবেন যে ডেটে আপনি এক্সপোর্ট করতে পারবেন। ওই ডেটে এক্সপোর্ট করতে না পারলে সমস্যা নাই, বাট এটা দিতে হবে। যদি ওই ডেটে এক্সপোর্ট না করতে পারেন, যদি এক্সপায়ার ডেট চলেও যায়, ভালো করে বুঝেন, যদি এক্সপায়ার ডেট চলেও যায় ওই এক্সপায়ার ডেটের ভিতর লেটেস্ট শিপমেন্টের ভিতর যদি শিপমেন্ট করতে না পারেন, তখন এক্সপায়ার ডেট বাড়ে নিতে পারবেন, লেটেস্ট শিপমেন্ট ডেট বাড়ে নিতে পারবেন। ঠিক আছে? এগুলো অ্যামেন্ডমেন্ট করা যায়, এগুলো বাড়ে নিতে পারবেন। ডেসক্রিপশন অফ গুডস আছি, আমার মালের পোর্টাল ডেসক্রিপশন, এইচএস কোড, আমার সব টার্মস এন্ড কন্ট্রাক্ট এখানে আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আর ডকুমেন্ট রিকোয়ারমেন্ট এগুলো কেন লাগে, যখন পেমেন্ট রিলিজ করতে যাবে তখন লাগবে। যখন ইম্পোর্টারে আপনি এক্সপোর্টার তো আপনি মাল পাঠিয়ে দিচ্ছেন, এখন আপনি এই এলসির এগেনস্টে পেমেন্ট পাইছেন, তখন এই এলসি তে দেখেন যখন পেমেন্ট রিলিজ করতে যাবেন এই ডকুমেন্ট গুলো লাগবে। তো একটা পেমেন্ট রিলিজ করতে গেলে কি কি ডকুমেন্ট লাগে, এটা 46 এর মধ্যে আপনার দেওয়া থাকবে। তাহলে বেনিফিশিয়ারি ড্রাফট, ফুল ইনভয়েস ইন ডুপ্লিকেট মানে 2 কপি, কমার্শিয়াল ইনভয়েস 6 কপি, তারপর ট্রাক রিসিপ্ট চালান, এগুলো লোকাল এক্সপোর্টের যে যে ডকুমেন্ট গুলো থাকে, ট্রাক রিসিপ্ট। ফরেন এক্সপোর্ট হলে থাকতো বিল অফ লেডিং, তারপরে এইগুলো, তার প্যাকিং লিস্ট 3 কপি, সার্টিফিকেট অরিজিন লাগবে 3 কপি, মূসক লাগলে লাগবে, না লাগলে নাই। তারপর 47-এ লাগবে যে আবার কি, 47-এর মধ্যে থাকবে যে ডকুমেন্টের মধ্যে কি কি ম্যান্ডেটরি, মানে ডকুমেন্টেশনের ভিতর কোন কোন জিনিসগুলো ম্যান্ডেটরি। এখানে দেখেন অল ডকুমেন্ট মাস্ট বি সাইন এন্ড ডেট, সব ডকুমেন্টের মধ্যে সাইন থাকতে হবে, ডেট থাকতে হবে। অল ডকুমেন্ট মাস্ট বি শো দ্যাট, সব ডকুমেন্টে এলসি নাম্বার এবং এলসি ইস্যু ডেট থাকতে হবে। ডেট অফ শিপমেন্ট অর ডেট অফ ডেলিভারি চালান অর ডেট অফ রিসিভ অফ গুডস মাস্ট নট বি এলাইড দেন দ্য ইস্যুইং ডেট। তার মানে হচ্ছে এলসি ইস্যু ডেটের আগে কোনো শিপমেন্ট হইতে পারবে না। ডিসক্রিপেন্সি চার্জ $25, যদি আপনার এই ডকুমেন্টেশন গুলা দেওয়ার সময় যদি ব্যাংক কোনো ভুল পায় এখানে বা কোনো মিস্টেক করেন, তাহলে সে আপনার থেকে $25 ডিসক্রিপেন্সি চার্জ কেটে নিবে। তারপর এক্সপোর্ট কন্ট্যাক্ট নাম্বার, এটা হচ্ছে sales contact number, এটা আপনার প্রত্যেকটা ডকুমেন্টে থাকতে হবে, অল ডকুমেন্টস। এটা মানে হচ্ছে যে আপনার ইম্পোর্টারে ঠিক করে দিবে আপনার কি কি ডকুমেন্টেশন লাগবে পেমেন্ট রিলিজ করার জন্য। যা যা ডকুমেন্টেশন লাগবে তা তা আপনার থেকে দিতে হবে, তারপর আপনি পেমেন্টটা রিলিজ করতে পারবেন। ঠিক আছে?
যদি কোনো ডকুমেন্ট দিতে আপনি ফেল করেন তাহলে আপনার থেকে $25 কেটে নিবে ব্যাংকে। আপনার যা পেমেন্ট আসবে, ধরেন $1,000 আসছে, ওই $1,000 থেকে যত ডলার আপনার ডিসক্রিপেন্সি অত ডলার কেটে নিবে। $25 এটা কম আছে, আপনার এইচএসবিসি তে আপনার $100 কেটে ফেলেন কোনো ডিসক্রিপেন্সি আসলে। তারপর আসেন চার্জেস, এগুলো এগুলো ব্যাংকের এস ইউজুয়াল, এগুলো আমাদের তেমন দরকার না। আমাদের মেন দরকারি পয়েন্ট যেগুলো, এগুলো বলি: 47A, 46A, 45A, 44C, তারপর হচ্ছে 31D, 31C। তারপর ওই যে লেটেস্ট শিপমেন্ট ডেট যেটা দেখেছিলাম, লেটেস্ট এটা 44C। হ্যাঁ, এগুলো হচ্ছে আমার ইম্পর্টেন্ট জিনিস। তারপর আমার এলসি নাম্বার, এগুলো এই ক্লজ গুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তারপর ওই যে ট্রান্সশিপমেন্ট এলাও না এলাও না, ওই জিনিসগুলো ইম্পর্টেন্ট। বাকিগুলো অ্যাজ ইউজুয়াল তেমন প্রয়োজন হয় না। আচ্ছা, আপনারা এখন বলেন, আরো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা ভাই, এটা তো একটা এলসির একটা ডকুমেন্ট। এখন এলসিটা করতে গেলে কি কি করতে হবে, মানে ব্যাংকের সাথে কিভাবে ডিল করতে হবে? আপনি যখন এলসি ইস্যু করতে যাবেন, তখন আপনার প্রথম ফরওয়ার্ডিং লেটার তো লাগবেই। ফরওয়ার্ডিং লেটার মানে হচ্ছে আপনার সেলস, এই পিএ এর এগেনস্টে একটা পিএ থাকবে না, পিএ এর এগেনস্টে আপনার একটা মানে এলসি ওপেন করবেন, তখন একটা এলসি ওপেন বা এলসি ইস্যুর জন্য একটা ফরওয়ার্ডিং লেটার ওই ব্যাংকে ওই অ্যাড্রেস করে দেন আপনার থেকে লাগবে এলসিএফ, একটা এলসিএফ ফর্ম নেবেন ব্যাংক থেকে, ওইটা ফিল আপ করতে হবে। ওখানে আপনার এই সবকিছু লেখা থাকে, এই যে আপনার এইচএস কোড কি, আপনার আইটেমের নাম কি, আপনার ফ্যাক্টরি অ্যাড্রেস, ভ্যালু, আদার্স। এলসিএফ ফর্ম দেখলে বুঝতে পারবেন, ওই এলসিএফ ফর্মের মধ্যে সবকিছু থাকে, বুঝছেন? তাহলে ফরওয়ার্ডিং লেটার আপনারা কিভাবে করবেন? ফরওয়ার্ডিং লেটার ধরেন, আমি আমার কাছে তো ফরওয়ার্ডিং লেটার নাই, থাকলে দেখে দেন। মানে আপনি ব্যাংকে অ্যাপ্লাই করতেছেন একটা এলসি ইস্যু করার জন্য, ওভাবে ইংলিশে লিখে আপনার ফ্যাক্টরি সবগুলো ডিটেলস লিখে ওই ফরওয়ার্ডিং লেটার বানাবেন আর কি। তারপর আপনার এই যে এলসিএফ যেটা, ওইটা এলসিএফ ফর্মটা হচ্ছে ব্যাংকে দিবে আপনাকে, মানে যে ব্যাংক থেকে এলসি করবেন ওখান থেকে ফর্মটা দিবে, ওইটা ফিল আপ করে ফরওয়ার্ডিং লেটার সহ। তারপর আপনার 3 নম্বরে আসবে আরেকটা কি লাগে, এলসি, এটা হচ্ছে এলসিএফ ফর্ম, ঠিক আছে? তারপর একটা ইন্স্যুরেন্স লাগবে আপনার, ইন্স্যুরেন্স কভার নোট। এটা আপনাকে ইন্স্যুরেন্স কোম্পানি দিবে। আপনি যে ইন্স্যুরেন্স কোম্পানির সাথে ডিলিং করবেন, ওই ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে কি দিবে, একটা কভার নোট দিবে। মানে ওদের লেটার প্যাডে, যেমন প্রগতি ইন্স্যুরেন্স বলেন, তারপর আরো অনেক ইন্স্যুরেন্স আছে না, ওরা কি করবে, একটা এলসির জন্য একটা কভার নোট ওরা রেডি করে দিবে, একটা নোট দিবে ওদের লেটার প্যাডে। ওই কভার নোটটা আপনার ওখানে দিতে হবে, ঠিক আছে? আপনার এই 3-4টা ডকুমেন্ট দিয়ে আপনি ব্যাংকে যখন অ্যাপ্লাই করবেন, হচ্ছে এখানে পিএটা লাগবে, ধরেন পিএ দিলাম 4 নম্বরে, পিআই বা পিও আর কি। হ্যাঁ, এগুলা এগুলো ইন্স্যুরেন্স সব। কাভার নোট, এই ইন্স্যুরেন্স কাভার নোটটা কি আপনার বাধ্যতামূলক, নাকি এটা আমি চাইলাম আমি হ্যাঁ, লিখে অবশ্যই দিব বা বাধ্যতামূলক। আপনি 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 ইন্স্যুরেন্স ছাড়া তো এলসি করতে পারবেন না। ও আচ্ছা।
আর বাকি আপনার কোম্পানির তো সবকিছুর, আপনার কোম্পানির যেহেতু লিয়েন ব্যাংক এটা, তাহলে আপনার কোম্পানির বাকি যাবতীয় সব ডকুমেন্ট তো ওদের কাছে আছে। যেমন আপনার এই যে ট্রে, টিন, বিন যা যা আছে আর কি, হ্যাঁ। আপনার ফ্যাক্টরি লাইসেন্স টাইসেন্স ওগুলো তো আলাদা করে দিতে হচ্ছে না, যেহেতু আপনার এটা লিয়েন ব্যাংক। ওই ব্যাংকে আপনার সব ডকুমেন্টেশন থাকবে। শুধু একটা নির্দিষ্ট এলসি করার জন্য এই জিনিসগুলো দিতে হয় পার এলসি তে। তারপর ভাই এলসি কমিশনের ব্যাপারে একটু বলবেন? হুম, হ্যালো, হ্যালো, কি বলছিলেন? হ্যালো। জি। এলসি কমিশনের ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম। কমিশন মানে কি, কত কমিশন কাটবে এটা? জি, ওটার একটু ব্যাখ্যাটা বুঝতে চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা। এলসি কমিশনটা হচ্ছে আপনার, যেমন এখানে অনেকগুলো চার্জ ইনক্লুডেড, ঠিক আছে। আপনার যেমন এখানে সুইফট চার্জ থাকতে পারে, ব্যাট স্ট্যাম্প, ঠিক আছে, হ্যান্ডলিং চার্জ, এগুলো সবগুলো মিলাই একটা চার্জ থাকবে। আমি এটাকে আদার্স চার্জ হিসেবে ধরি, হ্যাঁ। আদার চার্জ ধরলাম, ধরেন 1,000 টাকা। তারপর আপনার মেন মেন যে চার্জ গুলো, যেমন এলসি কমিশন, এটা হচ্ছে আপনার, এটা তো কোয়ার্টারলি করে আর কি। যেমন 3 মাসের জন্য যদি ধরি, 3 মাসে কোয়ার্টার করে, 3 মাসের জন্য ধরলে আপনার 25 বা 30% থেকে 50% পর্যন্ত, মানে 0.25% থেকে প্রায় 60% পর্যন্ত আপনার কোয়ার্টারলি 3 মাসে করে আর কি। মানে এটা আপনার ওই 3 মাসের ভিতর কোনো এলসি করলে তখন এটা আপনার কি, এই পার পার এলসির জন্য 0.25% বা বা 0.60% এভাবে কি একটা কমিশন করে, মানে এলসি বিল এর উপর আর কি। বুঝতে পারছেন? ভাই, এটা আবার একটু আচ্ছা, ক্লিয়ারলি বুঝে দাও ভাই। মনে করেন আমি এখন 30 লাখ টাকার এলসি করতাম, তাহলে এখানে 30 লাখের এলসি করলে আপনি 30 লাখের সাথে এই 30 লাখ ধরেন, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 30 লাখ, ঠিক আছে। 30 লাখের সাথে আপনি ইন্টু দিবেন 0.50%, কত হয়? 5,000 না? এ না, আপনার ক্যালকুলেটর মারি দেন। 1.5 লাখ মেবি 15। আপনার এটা কত? 30 লাখ। 30 লাখ হলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ ইন্টু, 15,000 সাম মেবি। একটু দেখি না ক্যালকুলেটর মেরে, 0.50%, 15,000। এটাই ধরুন কমিশন। এটা কি এখন এলসি এখানে আমি খোলার ওই সময় হুম। এখানে আমি 0.25% থেকে 0.60%, আমি 0.5% কেন, 50% কেন নিলাম? আমি তো 60%ও নিতে পারতাম, মানে 60ও নিতে পারতাম বা 0.25ও নিতে পারতাম। আপনি নেন, এটা তো আমি তো একজন এটা বলছিলাম। কি, আচ্ছা আচ্ছা, তো এটা কি বিভিন্ন ব্যাংকে বিভিন্ন রেট ভেরি করে? হুম হুম হুম। এটা ব্যাংকের সাথে কথা বললে, যে ব্যাংকে এলসি করবেন ওরা আপনাকে বলে দিবে। আচ্ছা।
আর ভাইয়া আমি আরেক জায়গায় ইনফরমেশন দেখছি, এটা বললো যে বাংলাদেশে 0.40 উপরে কোনো রেট নাই। এটা কি সত্যি? তো বলে আর কি ভাই, এই যে আপনাকে বললাম সুইফট কিন্তু চার্জ, বেশি সিস্টেম নিয়ে ফেলে। চার্জ, ব্যাচ চার্জ, হ্যান্ডেলিং চার্জ, এগুলো সহ এখানে ভিতরে ঢুকাই দিছে আর কি একসাথে। আচ্ছা 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 আচ্ছা। এটা হচ্ছে যে এক কোয়ার্টারের জন্য। এখন জি, যদি আবার এক কোয়ার্টার শেষ করে যদি আবার আরেকটা কোয়ার্টার ধর, তারা আবার সেম সেম সেম, 0.50% ধরবে। মানে 3 মাস পর্যন্ত আর কি আপনার এটার ইয়ে থাকবে। মানে আমি 3 মাসের অধিক ধরতে পারবো না? না না, 3 মাসে বেশি পাবেন না। ও, এলসি প্রথমেই 3 মাসের জন্য খুলে আর কি। জি জি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আপনার এটা হচ্ছে যে ধরেন আমি, আপনি যেটা বলতেছেন ওইটাও সত্য। কেন এখানে আমি 50% ধরছি, কেন এটা ধরেন এখানে 0.10% ধরেন আপনার ওই যে হ্যান্ডেলিং চার্জ, কাস্টম চার্জ, এই চার্জ, সুইচ, ব্যাট ট্যাট সবকিছু মিলাই আর কি। এটা জাস্ট আনুমানিক একটা 50% ধরছি, কারণ আমি রিসেন্টলি একটা করছিলাম, ওটাতে আমার প্রায় 50-এর মতো লাগছিল, সেজন্য। আচ্ছা আচ্ছা। তারপর মানে ইনিশিয়ালি এটাই কস্ট, আদার কস্ট আর এই কমিশন, আর অন্য কোনো হ্যাঁ হ্যাঁ, খরচ নাই? না না, আর কোনো খরচ নেই। এরপরে আপনার যখন গুডস পৌঁছাই যাবে, তারপরে ওরা কি আহ, ফাইনাল আরেকটা কস্ট নিবে আর কি 3 মাস পরে? হ্যাঁ হ্যাঁ, ওইটা যদি আপনার এটা আপনার আপনার যে ডলারটা রিজার্ভ করবে, ওই ডলারটা জি দেখা যাবে অনেক সময় ওরা রিলিজ করে দেয় যদি ওই ডলার খরচ না হয় আর কি। জি। ওটা আপনি আবার ব্যাক পেয়ে যাবেন। না, আপনার ওই কাস্টম থেকে যখন পণ্য ছাড়াই নিবে একেবারে ফাইনালি গিয়ে কি আর অন্য কোনো চার্জ কাটে? না 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 না, কোনো কথা নেই। যা নেওয়ার ফার্স্টে নিয়ে ফেলে? জি জি জি, এলসি করার সময় কেটে আচ্ছা ফেলবে। আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আমি আসসালাম। জানতে চাচ্ছি জি, সর্বনিম্ন কত টাকার এলসি করা যায় বাংলাদেশে? আমি সর্বোচ্চ তো বুঝলাম যে 1 লাখ 1.5 লাখ বা 2 কোটি টাকা করা যেতে পারে। সর্বনিম্ন স্যার কত টাকা করা যায়? সর্বোচ্চ আসলে এটা কিভাবে বলতাম, এটা আপনার ব্যাংকের সাথে কথা বললেই মনে বেটার হবে। আর সর্বনিম্ন সর্বনিম্ন আচ্ছা, কত টাকা করা সর্বনিম্ন, যায়? 50,000 টাকার কি এলসি করতে পারবো? সর্বনিম্ন $1,000 উপর হইতে হবে। আচ্ছা, ইয়েস, আমি এক পাইছি হাজার আমার এক অ্যান্সার। হাজারের নিচে হইলে ওটা ওইটা সেলস কন্টাক্টে যাবে গা। মানে 1 লাখ ধরেন না, স্যার 1 লাখ থেকে, সেলস কন্ট্রাক্ট কি তাহলে? জি স্যার। হুম, 1 লাখ, 1 লাখের নিচে হয়ে গেলে, মানে 1 লাখ টাকার নিচে হয়ে গেলে, হ্যাঁ, তখন এলসি আর দেয় না, তখন আপনি সেলস কন্ট্রাক্টের আন্ডারে করবেন আর কি shipment। স্যার সেলস কন্ট্রাক্ট কি তাহলে সর্বনিম্ন কত টাকা করা যায় স্যার? 30-20 হাজার টাকারও কি সেলস কন্ট্রাক্ট হ্যাঁ, করা করা পসিবল? যাবে। সেলস কন্ট্রাক্ট আপনি $100 করতে পারতেছেন না, কোনো সমস্যা নেই। আচ্ছা, $100 যদি করি, সেক্ষেত্রে হুম, কি স্যার ব্যাংকের চার্জ টার্জ ওরা কি এই যে 0.25% থেকে 0.6% যেটা দেখালেন এরকমই কাটবে নাকি সেলস আরো বেশি কন্ট্রাক্ট, কাটে? সেলস কন্ট্রাক্ট, এটা তো এলসির জন্য দেখেছি। ও তো সেলস কন্ট্রাক্টে কত পার্সেন্ট কাটে স্যার? ওদের চার্জটা জানতে চাই সেলস যদি কন্ট্রাক্ট করলে পসিবল হয়। সেলস কন্ট্রাক্টে বেশি কাটে জি না। জি। সেলস কন্ট্রাক্টে ওই যে ব্যাংকের তাহলে যে কি স্যার নর্মাল যে এভাবে করে? চার্জটা আছে, হুম, জি। সেলস কন্ট্রাক্টে আপনার ধরেন তাহলে 30, এভাবে 35, 40 সর্বোচ্চ। 30-40 না? ঠিক আছে স্যার। এখন ধরেন আমি যদি কোনো এক্সপোর্টারকে, আপনি তো জানেন যে আমাদের তুর্কিতে আমি যে মালটা জি বানাইতে চাই, আনতে চাই, জি জি। হুম ওনাকে যদি আমি টাকাটা সেলস কন্ট্রাক্টের এগেনস্টে পাঠাই, হুম। এরকম করা যায়? যেমন আমি সেলস কন্ট্রাক্টের আন্ডারে টাকাটা পাঠালাম, এন্ড আপনি চাইলে তো টাকা পাঠাতে পারবেন না, ওরা হচ্ছে আপনার যে টাকাটা রিসিভ তার করবে। ফ্যাক্টরি, তার ফ্যাক্টরি থাকতে হবে না, আপনার ফ্যাক্টরি থাকতে হবে, তার ফ্যাক্টরি থাকতে হবে, তারপরে না আপনি কি সেলস কন্ট্রাক্ট, আপনি ব্যাংকে গিয়ে বলে আমাকে সেলস কন্ট্রাক্ট দেন, আপনাকে কি সেলস কন্ট্রাক্ট দিয়ে দিবে? দেখি একটা ফর্ম যে আপনাকে দিয়ে দিল, আপনি করে ফেললেন। স্যার সেই ক্ষেত্রে ধরেন মিনিমাম কি কি ডকুমেন্ট লাগে? যদি আমি জানি যে সময় আপনার খুব ফুল ক্ষেপণ একটা হচ্ছে, ফ্যাক্টরি লাগবে। তাহলে কি কি ডকুমেন্ট সর্বনিম্ন বললে কত হবে না, টাকা, কত আপনার কি কি পুরো একটা লাগতে পারে? আপনার পুরো একটা লিমিটেড কোম্পানি লাগবে। ডকুমেন্টেশন বলে লাভ লিমিটেড নেই, কোম্পানি লাগবে তারপর? ডাইরেক্ট কোম্পানি লাগবে, আপনার ফ্যাক্টরি লাগবে। যেখানে মাল পাঠাবেন তারও একটা ফ্যাক্টরি লাগবে, মানে কোম্পানি লাগবে। একটা কোম্পানি রেজিস্টার হইতে কি ডকুমেন্ট লাগে সেটা তো আপনারা জানেন, ওই সব ডকুমেন্ট লাগবে। জি জি জি। আপনি এমনি ব্যাংকে গিয়ে ও বললে আচ্ছা, তো আপনাকে এগুলো সেলস কন্ট্রাক্ট ব্যাংকে দিবে জমা না। দিতে হবে?
ব্যাংকে জমা দিতে হবে না রে ভাই। আপনি জি জি একটা বুঝতে পারছি স্যার। আপনি একটা রেজিস্টার্ড কোম্পানি। হুম, আপনি যখন আপনার জি কোম্পানির জন্য একটা লিয়েন ব্যাংক নিবেন, তখন আপনি ওই কোম্পানির জি লিয়েন ব্যাংকটা নেওয়ার জন্য আপনার থেকে ওখানে সমস্ত কিছু দিতে হবে না? তখনই তো আপনাকে ব্যাংক আচ্ছা ব্যাংক আপনার আপনার কোম্পানির সাথে লিংক হবে, এর আগে তো হবে না। আপনার টে টি স্যার, বিল ক্ষমা করবেন, যা আমার আছে। লিয়েন জিনিসটা বুঝি নাই স্যার, একটু বুঝাই বলবেন? লিয়েন মানে হচ্ছে যে আপনার নিজের নিজের আর কি, মানে আপনার নিজস্ব ব্যাংক আর কি, মানে আপনার কোম্পানি রিলেটেড ব্যাংক আর কি। ও, এটা করার জন্য তাহলে ডকুমেন্ট, কোম্পানির যত ডকুমেন্ট আছে ওগুলো সাবমিট করার পরে ওনারা আছে যে আমার হ্যাঁ লিয়েন হবে আর কি, বা আমার হ্যাঁ নিজস্ব হ্যাঁ ব্যাংক right. হবে। তখন আমি এলসি এর মাধ্যমে যে কোনো সময় করতে পারবো, বা সেলফ কন্ট্রাক্ট করতে পারবো যেটা চাই। সেক্ষেত্রে কি স্যার ওই যে কোম্পানি মেমোরেন্ডাম আর আদার যে ডকুমেন্ট গুলো আছে, ইনকর্পোরেশন এগুলো দিলেই হয় আর কি, না স্যার? হুম হুম। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার, আপনার আমি কষ্ট করেছি। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। কি কষ্ট, আপনি প্রশ্ন করতে পারবেন 1000 টাকা, কোনো সমস্যা নেই। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে ওই ভিডিও রেকর্ডটা পাঠালে ওখান থেকে দেখে আমাকে পরের ক্লাসে বা গ্রুপের মধ্যে করিয়েন। তাহলে সময় নষ্ট করে লাভ নাই, ঠিক আছে? আমি তাই রেকর্ডিংটা ক্লোজ করে দিচ্ছি। যাদের কোনো কিছু বলার থাকবে আমাকে বলিয়েন গ্রুপের মধ্যে ভিডিও দেখার পরে। ভাই আজকে কোশ্চেন ছিল সেটা হচ্ছে জি তো কোয়েশ্চেন থাকলে করেন না, চুপ করে থাকেন কেন আমি বুঝি না। আমি বলার পরে কোয়েশ্চেন করেন কেন আপনারা? কোথায় উল্টো একজনের উপর একজন কোয়েশ্চেন করবেন, আর এখন আমি চিল্লাই চিল্লাই জি, কোয়েশ্চেন করেন না নয়ন ভাই করেন না করেন কোশ্চেনটা না বলার পরে আপনারা কোয়েশ্চেন করেন, বুঝছেন? কোথায় উল্টা আপনারা আমাকে জোর জবরদস্তি কোয়েশ্চেন করবেন, বলবেন যে এটা বলেন এটা বলেন ওটা বলেন, এখন আমি চিল্লাই ভাই কোয়েশ্চেন করেন না, ভাই কোয়েশ্চেন করেন না, ভাই কোয়েশ্চেন করেন না। ছিল, বলেন। ভাই এই বুঝি না। জিনিসটা কি একটু বুঝি না। 90 days EOM TT at 90 days E কি বলেন, বুঝি না তো। E for O for O for O for orange M for month আমি লিখে দিই চ্যাট বক্সে EOM জি ভাই আমি চ্যাটে লিখছি এই বিষয়টা একটু কাইন্ডলি যদি একটু আলোচনা করতেন আজকে তো টিটির ক্লাস নাই। আজকে তো টিটির ক্লাস নাই। হ্যালো ভাই শুনতে পাচ্ছেন কি বলছি আজকে তো টিটির ক্লাস নাই, আপনি টিটি রিলেটেড কোয়েশ্চেন করতেছেন। ওই এটা মানে ওই যে এলসিটিটি এগুলো তো টাইপেরই না ভাই মানে এটাও আমাদের হচ্ছে পেমেন্টটা দেয় 90 দিন পরেই আর কি আমি বলি আপনাকে বুঝিয়ে দিই, ইওএম মানে কি জানেন? এন্ড অফ মান্থ এন্ড অফ মান্থ। তাহলে এন্ড অফ মান্থ এটা জিনিসটা কি জন্য দিছে? 90 ডেজ এর পরে ইওএম কেন দিছে? 90 ডেজ এন্ড অফ মান্থ মানে কি? যে মাসে ইনভয়েস বা যে মাসে আপনার শিপমেন্ট শেষ হয়ে যাবে, সেই মাস শেষ হওয়ার পর থেকে এটা গণনা শুরু হবে। মানে আপনি ধরেন শিপমেন্ট তাহলে তো করছেন আজকে, পেমেন্টটা আজকে জি শিপমেন্ট জি শেষ করছেন, আজকে থেকে 90 দিনের ভিতর পেমেন্টটা আপনি কি করতে হবে, মানে রিলিজ করতে হবে। ও মানে 90 দিন আজকে থেকে 90 দিনের মধ্যে হুম হুম। মানে 90 দিন পরে না তো না না, এরকম না তো যে 90 দিন পর 90 দিন পরে। আমি কি বলছি, শিপমেন্ট থেকে, আপনার শিপমেন্টের থেকে 90 দিন পর, মানে 90 ডেজ ইওএম, এন্ড অফ মান্থ, এন্ড অফ মান্থ থেকে 90 ডেজ। আচ্ছা ভাই বুঝতে পারছি কিন্তু আমরা জানি যে টিটি মানে অ্যাডভান্স পেমেন্ট তাহলে এটা টিটি পরে মানে হচ্ছে অ্যাডভান্স কেন পেমেন্ট, এলসি শুনেন, টিটি মানে অ্যাডভান্স পেমেন্ট জি বুঝলাম। টিটি এট সাইট যদি লেখা থাকতো তাহলে এটা অ্যাডভান্স। এখন জি যদি আবার লেখা থাকে যে টিটি পরে, টিটি 90 ডেজ, ঠিক আছে,
টিটি জি 90 ডেজ EOM, তাইলে তো এটা আর এলসি অ্যাডভান্স হবে না, টিটি অ্যাডভান্স হবে না। তার মানে ভাই এলসি অ্যাট সাইট মানে কি? এলসি অ্যাট সাইট, এলসি এট সাইড হ্যাঁ মানে যদি হচ্ছে এলসি যে অ্যাট সাইট থাকে। ওইটাও সেম। এলসি এলসিটি মানে হচ্ছে যে অ্যাডভান্স, ঠিক আছে। আর এলসি এট জি সাইড, যেটা আমরা এইট সাইড এলসি বলি আর কি। এলসি এট সাইড মানে ওইটা হুম, হচ্ছে যে 90 দিনের ভিতর বা নির্দিষ্ট একটা দিনের ভিতর টাকাটা পেমেন্ট হবে। আচ্ছা আচ্ছা, ঠিক টিটি আছে মানে কি ভাই, ওকে টেলিগ্রাফিক ক্লিয়ার। ট্রান্সফার না, জি ওয়্যার ট্রান্সফার বলে আর কি যেটাকে। তো ওয়্যার ট্রান্সফার অলওয়েজ অ্যাডভান্স হয়, কিন্তু ওয়্যার ট্রান্সফারের ক্ষেত্রে কেউ যদি আবার এটাকে মেনশন করে দেয় যে এতদিন এতদিন ইওএম, তাইলে এটা আবার ওই শিপমেন্ট থেকে কতদিনের পর বা অতদিনের ভিতরে যাই পেমেন্টটা আপনি পাবেন। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে। তাহলে এলসি অ্যাট সাইট ওখানেও একটা ফিক্সড কন্ডিশন থাকবে যে 30 দিন, 60 দিন বা 90 দিন পর। হুম 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 হুম, 180 দিনও থাকে। 180 দিনও থাকতে পারে। আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। হুম। হ্যালো নয়ন ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। জি। ভাইয়া, বিষয়টা হচ্ছে যে আপনি রিকোয়ার্ড ডকুমেন্ট যেটা বলেছিলেন, এলসি 46 এ, একটু একটু বড় করে এইটা বলেন ভাই, বুঝি নাই। যে আমি বলতে চাচ্ছিলাম যে 46 এ ডকুমেন্টস রিকোয়ার্ড, এইখানে যে ডকুমেন্টস গুলো বলেছিলেন ও, এটা লোকাল এলসি বললেন, লোকাল এলসি এলসি আপনার জন্য কথা কিছু এখন এই শুনতেছি না ভাই। ডকুমেন্ট। ভাইয়া আমি বলছিলাম যে আপনার লোকাল, আপনি বলছেন যে 46 এ এলসি একটু দেখেন ভাইয়া, হুম। 46 এ, জি জি। এখন এইটার যে ডকুমেন্টস এটা বলছিলেন যে আপনার লোকাল এলসির জন্য, যদি এটা আপনার যদি ফরেনের জন্য যদি হয়, তখন হুম, এটা আসলে কি কি ডকুমেন্টস লাগতে পারে যদি কাইন্ডলি একটু জানাতেন প্লিজ। কি কি ডকুমেন্ট লাগতে পারে এটা আমি বলতে পারবো না, আপনি বলতে পারবেন না, কেউ বলতে পারবে না। এটা বায়ার বলতে পারবে বায়ারের কি ডকুমেন্ট লাগবে। বায়ার যা বলবে ওইখানে বলে দিবে। সে ব্যাংকে বলে দিবে, ব্যাংকে এখানে তুলে দিবে এই ডকুমেন্ট লাগবে। আচ্ছা, বায়ার তখন এখানে বলে দিবে যে যে কি কি প্রয়োজন হলে আমি তখন আমি টাকাটা পেমেন্ট মানে পেমেন্টটা রিসিভ করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, তখন এলসি কথা বলবে, আর আপনার সাথে কেউ কথা বলবে না। ওই এলসি থেকে আপনি হ্যাঁ। আচ্ছা, তখন কে কোয়েশ্চেন করতেছিল যে 46 এর জি ভাইয়া, আমি আমি হ্যাঁ কোশ্চেন হ্যাঁ, আপনি আমি করতেছিলাম। বলি 46 এর ডকুমেন্ট গুলা আপনিও জানেন না, আমি জানি না। এটা বাইরে আপনাকে রিকোয়ারমেন্ট দিবে, আর ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার থেকে ডকুমেন্ট গুলো সাবমিট করতে হবে, দেন আপনার পেমেন্ট রিলিজ হবে, বুঝতে পারছেন? জি ভাইয়া, জি, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, আর কারো কোনো সালাম। কোয়েশ্চেন আছে? আমি ক্লাস ক্লোজ করে দিব, অলরেডি 10টা বেজে যাচ্ছে। রিয়েল ফিল্ড এলসি, ব্যাংকের এলসি ফর্ম তো এটাই, তাই না? ব্যাংকে এইভাবেই দিবে। এইভাবে কি? এটাই তো এলসি। এলসি নাম্বার পড়ছে না? এলসি নাম্বার এটা পড়ছে মানে এটা হচ্ছে অরিজিনাল এলসি। আচ্ছা আচ্ছা। যতক্ষণ এলসি নাম্বার পড়বে না মনে করবেন যে ওইটা এলসি না, ওইটা ড্রাফট এলসি। ড্রাফট এলসি হইলে এখানে ওই যেটা ডকুমেন্ট ক্রেডিট নাম্বার দেখতেছেন ওইটা থাকবে যে এক্স 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 এরকম, মানে এটা এখনো ড্রাফট, বুঝছেন ফাহাদ ভাই? আচ্ছা, জি জি, হ্যাঁ হ্যাঁ, বুঝতে এটা পারছি। এলসি নাম্বার পড়ছে মানে এটা হচ্ছে ফাইনাল এলসি। আর প্রশ্ন ওই ওখানে উপরে একটু স্যার একটা ইয়ে ছিল, বলুন। যে শিপমেন্ট পিরিয়ড একটা আছে, ওই ক্লজটা একটু স্যার কোনটা? শিপমেন্ট পিরিয়ড কত নাম্বার ক্লোজ? ক্লজটা একটু নিচে আছে। আপনার তো শিট না উপরে নিচে না করলে আমি বলতে পারি না, একটু নিচে আছে স্যার এই ক্লজটা। শিপমেন্ট পিরিয়ড নামে একটা ক্লজ আছে 44C 44D এই দিকে এরকম ছিল, আর একটু নিচে বোধ হয়। দেখতেছেন আপনি? না দেখতে পাচ্ছি না স্যার, আর নিচে। ও, এই যে এই 44 তো ডিগ্রি চুয়াল্লিশ এখন না ডি আমি 44D এবং 44C। এটা না না, মোবাইলে ইয়াদ ঢুকেছি তাই। হুম। জি 44D, জি 44D, জি এটা।
এই তো 40D, এটা দরকার নেই তো আমার। স্যার এটা লাগবে না এক্সপোর্ট করতে? এটা প্রয়োজন নেই, ওই জন্য তো ব্ল্যাঙ্ক আছে দেখতেছেন না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে লাগবে না বলে এটা ব্ল্যাঙ্ক না? এটা কি হুম। স্যার কোনো জায়গায় ইউজ হয়? কোনো জায়গায় ইউজ হইলে হইতে পারে, কিন্তু আমার আমার ইউজ হয়নি কখনো। আর স্যার ওই যে লেটেস্ট, তাহলে ঠিক আছে, তাহলে লেটেস্ট ডেট অফ শিপমেন্ট এটা কি স্যার? আমি বলি শিপমেন্ট পিরিয়ড, যদি আপনি এমনি নর্মালি বুঝতে চান, আমরা বলি না পিরিয়ড, মানে আমরা ওই যে ক্লাসে থাকতে স্কুলে থাকতে তখন বলতাম না আমার পিরিয়ডে এটা এটা আমার পিরিয়ড, হ্যাঁ। এখানে এলসির মধ্যে পিরিয়ড হ্যাঁ মানে হচ্ছে সেম আপনার, মানে এই এতটা থেকে এত, এত থেকে এত, মানে আমরা পিরিয়ড বলতে কি বুঝি, এত থেকে এত, মানে একদিন থেকে 7 হ্যাঁ, দিন। একটা টেবল আর কি স্যার, টাইম টেবল আর কি, হ্যাঁ, এই টাইম এটা পিরিয়ড হচ্ছে আর কি এইটা এরকম। হচ্ছে এটাও সেম। এটা হচ্ছে মানে ধরেন 1 জুন থেকে 10 জুনের মধ্যে শিপমেন্ট, এরকম আর কি শিপমেন্ট পিরিয়ড। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। মানে টাইমের ভিতরে মানে এই কবে থেকে শিপমেন্টটা কবে হতে হবে, ভিতরে এটা মালটা এলসিতে উল্লেখ পৌঁছাবে, থাকে। এটাই আর কিছু না। আর স্যার লেটেস্ট ডেট অফ শিপমেন্টটা যদি পসিবল হয় একটু বুঝাই বলুন স্যার। লেটেস্ট ডেট অফ শিপমেন্ট বললাম লেটেস্ট না, কেন মানে এটা? লেটেস্ট মানে হচ্ছে যে এটা হচ্ছে যে আপনার, মানে লেটেস্ট, আমরা লেটেস্ট কাকে বলি, যখন মানে সামনে কোনো জিনিস সর্বোচ্চ আসবে। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, মানে এটা সর্বোচ্চ শিপমেন্ট 30/11/2024 সালের ভিতর শিপমেন্ট করতে হবে, এটাই। যখন ওই টাইমে করতে পারবেন আচ্ছা না, আচ্ছা ঠিক আছে তখন আপনি এটা বাড়াই নিবেন, এই লেটেস্ট শিপমেন্ট ডেটও বাড়াতে পারবেন, তখন এলসি এক্সপায়ার ডেটও বাড়িয়ে নিতে হবে, এটাই। স্যার। একটা ছোট প্রশ্ন আছে, এটা হচ্ছে যে একটু মানে কে তাড়াতাড়ি করেন আপনার, কোশ্চেন। মানে কতক্ষণ পর পর একটা একটা কোয়েশ্চেন করতেছেন, আসলে মানে আমার ভালো লাগতেছে না। একসাথে করে ফেলেন যা করবেন। ঠিক আছে, এলসিএ টা স্যার একটু বুঝাই বলুন স্যার, এলসিএ। কোনটা? এলসিএ এলসিএ তো যে তখন এই যে ইয়ের মধ্যে লিখছিলেন না যে এলসিএ, তারপরে হচ্ছে লিখছিলেন যে শিপমেন্টের এলসির পার্সেন্টেজটা লিখছিলেন, ওখানে উপরে ছিল ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্সের উপরে ছিল হচ্ছে এলসিএ। আচ্ছা, এগুলো যখন বলছি তখন আপনি শুনুন নাই? হ্যাঁ শুনছি, কিন্তু তখন তো হচ্ছে যে সবাই প্রশ্ন করতেছিল, আমি সুযোগ পাই নাই স্যার, এই জন্য বলিনি। না, যখনটা তখন করে ফেলা উচিত। এখন কখন আমি এলসি বলছি, এখন আপনি আবার লাস্টে এসে জিজ্ঞেস করতেছেন। ওই যে এলসি স্যার এটা আপনি একটা ফর্ম, প্রথমেই এটা যখন একটা ফর্ম, বলতেছিলেন। শুনেন। আপনি যখন ব্যাংকে অ্যাপ্লাই করবেন, মানে এলসির জন্য অ্যাপ্লাই করবেন, হুম, তখন ব্যাংক থেকে আপনাকে একটা ফর্ম দিবে হুম, পূরণ করার জন্য, ওইটাই হচ্ছে আচ্ছা আচ্ছা। এলসি ফর্ম। হ্যাঁ এলসির ফর্ম তো আমি পাইলাম স্যার, এলসির ফর্ম আমি আস্ক করিনি, আমি আস্ক করছি এলসিএ একটা অপশনের কথা আপনি আমাদেরকে বলেছিলেন। ওটা হচ্ছে যে ইন্স্যুরেন্সের প্রথম দিকে, আমি আপনার পরে স্ক্রিনশট দিবনি, থাক আপনি এখন আর অ্যান্সার দিয়ে দরকার নাই, এলসি আর কি, ক্লোজ ঠিক করে আছে, তো দিচ্ছি আমার স্যার। মনে আছে তো, এলসি বলছি আর কি। আপনার একটা হ্যাঁ হ্যাঁ, ও একটা এলসিএ মনে আছে এলসি তো, বলেন অ্যাপ্লাই না স্যার। করার জন্য কি কি লাগে? একটা এলসি অ্যাপ্লাই করার জন্য এলসিএ লাগে, ইন্স্যুরেন্স হ্যাঁ কভার হ্যাঁ নোট হ্যাঁ লাগে। হ্যাঁ। ঠিক আছে, ওই এলসি আর কি, এটাই আর কি। এটা হচ্ছে যে আপনার ফর্ম আর কি। তাহলে এলসিএ, আচ্ছা এলসিএ কি ফর্ম না, এলসির ফর্ম? জি, যখন যেটা বলবো এটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, তখন না বুঝতে সাথে সাথে কোয়েশ্চেন করিয়েন। ঠিক আছে স্যার, আসলে ওই সময় সময় পাই নাই তো তাই করতে পারি না। ঠিক আছে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আমি ক্লাস 10টা 5টা আমি ক্লাস ক্লোজ করে দিচ্ছি। কোয়েশ্চেন থাকলে আমাকে পরে ডিসকাশন গ্রুপে করবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, ভিডিওটা ঠিক কখন পাওয়া আছে। যাবে? ওকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। স্যার স্যার ভিডিওটা কখন পাওয়া যাবে? কালকে সকালে দিব, মানে আচ্ছা অ্যাজ ঠিক ইউজুয়াল আছে। যেভাবে দিই ওভাবে। আর যদি জি। আমি সালাম মানে আলাইকুম। ভুলে যাই বা কোনো কারণ মনে না থাকে, কেউ না কেউ আমাকে একটু গ্রুপে মনে করে দিন কষ্ট করে। জি ইনশাল্লাহ। হ্যাঁ, অনেক সময় ওয়ালাইকুম মাথায় থাকে আসসালাম, না, বুঝছেন। অ্যাডভাইস। অনেক সময় মাথায় থাকে না, তো আপনারা গ্রুপে একটু কষ্ট করে আমাকে লিখে দিন, মানে ভিডিওটা একটু দেন বা ওইরকম যেভাবে বলেন আর কি, আপনারা নর্মালি স্যার ওভাবে বলে দিন। হ্যাঁ, অনেকগুলো ক্লাস তো আমার করা হয়নি, সবগুলো কি হচ্ছে ভিডিও আকারে সব দেওয়া আছে আছে কি সব আছে, গ্রুপে স্যার? আপনার ওই যে ওই ইউটিউবের মধ্যে আপনার ওই যে বেচ বেচ আকারে সবগুলো পাবেন, সমস্যা নেই। ভিডিও ইউটিউব চ্যানেলে? জি জি জি। স্যার এখন কি লিঙ্কটা দেওয়া যাবে ইয়েতে, গ্রুপে? আপনি গ্রুপে কাউকে জিজ্ঞেস করুন, ওনারা দিবে। ঠিক আছে, ডিসকাশন গ্রুপে বলুন। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ভাই, আমি দিতেছি, সমস্যা নাই, গ্রুপে দিতেছি লিংক।